হ্যালো বন্ধুরা, মাত্র হওয়া বিহারে ইলেকশন মনে হয় দেশের ইতিহাসে সব থেকে আনফেয়ার ইলেকশন ছিল। যেই যেই লেভেলের হেরাফেরি হয়েছে, যেই যেই লেভেলের আনফেয়ার হয়েছে, সেগুলো জানলে আপনারা আশ্চর্য হবেন। হয়তো আপনাদের মধ্যে অনেকে বলবে এই ভিডিওটা দেখে যে অপোজিশন পার্টি অনেক খারাপ ভাবে হেরে গেছে, সেই জন্য ভোট চুরি করার বাহানা দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখা খুবই দরকার যে আমি যে এই বিষয়টা নিয়ে কথা বলছি, এখানে আমার কোনো পার্টির প্রতি কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই, এবং আমাকে এই ভিডিওটা বানানোর জন্য কোনো পার্টি কোনো রকম পয়সা অফার করেনি। আমি কোনো পার্টির সদস্যও নই। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে যেসব সত্য তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা, কি কি ধরনের দুর্নীতি হচ্ছে ইলেকশন কমিশন আর মোদী সরকারের সম্মিলিতভাবে যেসব কাণ্ডগুলো করছে, সেসব জিনিসগুলোর তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখানো। হয়তো আপনারা এর আগেও অনেক তথ্য প্রমাণ দেখেছেন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছেন, অনেক নিউজ চ্যানেলে। এখানে দেখুন যেটা সত্যি, যেটা ঘটেছে, ফ্যাক্ট হিসাবে আপনাদের সামনে নিয়ে আসছি। ইলেকশনে চাই যে কোনো পার্টি জিতুক, তাতে আমার কোনো লাভ কোনো লোকসান নেই। আমি শুধু এটা দেখে আশ্চর্য হচ্ছি যে এগুলো কি ধরনের টেকনিক্যাল দুর্নীতি হচ্ছে, দেশটাকে কিভাবে শেষের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে শেষ করা হচ্ছে, মানুষকে কিভাবে ম্যানিপুলেশন করা হচ্ছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে এবং বিভিন্ন জেলাতে যেসব ইলেকশন গুলো হচ্ছে, সেগুলো কি সঠিকভাবে হচ্ছে, আইন মেনে হচ্ছে, নির্বাচন কমিশনের রুলস মেনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে যে এগুলো আইন মেনে হচ্ছে না, কোন রকম রুলস রেগুলেশন ছাড়াই এগুলো হচ্ছে, এবং কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা ফেয়ার ইলেকশন হচ্ছে। খবরে অথবা নিউজ চ্যানেলে যে খবরগুলো চালানো হচ্ছে যে ভোট চুরি ন্যারেটিভ ফেল হয়ে গেছে। ভোট চুরি কোনো ন্যারেটিভ নয় বন্ধুরা, এটা একটা আসল সত্যি, যেটা পানির মতো পরিষ্কার। আমি যে তথ্য প্রমাণগুলো আপনাদেরকে দেবো, সেগুলো আপনারা অবশ্যই ইন্টারনেট থেকে ভেরিফাই করবেন। ইলেকশন ম্যানিপুলেশন বা হেরাফেরি কিভাবে হচ্ছে তার প্রথম প্রমাণ আপনাদেরকে দেখা। জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করেছিল, মানে এসআইআর চালু করেছিল। মানে সোজা সোজা দেখতে গেলে ভোটার লিস্ট গুলোকে আবার সব নতুন করে সাজানো হচ্ছিল। এখানে আরো একটা প্রমাণ আছে যেখানে ডুপ্লিকেট ভোটারদেরকে হাঁটানো হয়নি। এখানে 2 নম্বর ব্যাপার হচ্ছে, এখানে আবার যারা যারা জেনুইন ভোটার তাদের নাম হাটিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। তাহলে এখানে জেনুইন ভোটার আসলে কারা? যারা অপোজিশন পার্টিকে ভোট দেয় তারা ছিল জেনুইন ভোটার। মানে সোজা সোজা বলতে গেলে যারা বিজেপি কে ভোট দেয় না, তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। এসআইআর শুরু হওয়ার আগে জুন 2025-এ বিহারে ভোটার লিস্টে 7,89,00,000 নাম ছিল, কিন্তু এসআইআর করার পর নাম ছিল 7,42,00,000। মানে মোটামুটি 46 থেকে 47 লাখ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে আসল সত্যি কথা হচ্ছে অন্য, এখানে আরো অনেক লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। আমাদের ভারত সরকারের টেকনিক্যাল গ্রুপ অফ পপুলেশন প্রজেক্টের হিসাবে বিহারে সেপ্টেম্বরে 2025-এ 8.22 লক্ষ নাম থাকার দরকার ছিল, কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নাম আসে মাত্র 7.42 কোটি। তার মানে এখানে 80 লক্ষ মানুষের কোনো আতাপাতা নাই, যেটা বিহারের টোটাল ভোটার লিস্ট হিসাবে 100% হিসাবে ধরতে গেলে পুরো 10% মানুষ বাদ। দ্য ওয়ার এই রিপোর্টটা কি বলছে দেখুন। এই এসআইআর যখন তৈরি হচ্ছিল তখন অপোজিশন পার্টির যারা কোর ভোটার ছিল তাদের নাম বেশি ডিলিট করা হয়েছে, আর ওই সব এলাকাগুলোকে বেশি টার্গেট করা হয় যেখানে অপোজিশন ছিল খুব স্ট্রং, আর না হলে একদম ক্লোজ ফাইট চলছিল। উদাহরণ হিসাবে সীমাঞ্চল, যেখানে অপোজিশনকে স্ট্রং মানা হয়, ওখানে সব থেকে বিহারের লোকের নাম বেশি কাটা হয়েছে। এখানে 7.7 লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে পুরো বিহারের অ্যাভারেজ 5.9 ছিল। একই রকম ভাবে ঠিক মুসলিম কাস্টের লোকেরা এসআইআর এর জন্য অন্য লোকেদের চেয়েও বেশি প্রভাবিত হয়েছে। প্রথম ড্রাফে ভোটার লিস্টে 65 লাখ লোকের নাম কাটা হয়, তার মধ্যে মুসলিম লোকের নাম ছিল 24.7%। মানে মোটামুটি 1,60,000-এরও বেশি মুসলিমদের নাম বাদ দেওয়া হয়। এরপর যখন ফাইনাল ভোটার লিস্ট বের করা হলো তখন মোটামুটি 33% মুসলিম ছিল, যেখানে বিহারের টোটাল মুসলিমদের সংখ্যা হচ্ছে 16.9%। আর এই জিনিসটা শুধু মুসলিমদের সাথেই নয়, সব সম্প্রদায়ের লোকদের সাথেই হচ্ছে, যারা বেশিরভাগ অপোজিশন পার্টিকে ভোট দেয় এবং বিজেপি কে ভোট দেয় না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো যদি সত্যি সত্যি হয় তাহলে কেন কোনো মানুষ প্রতিবাদ করেনি। আপনাদেরকে কিছু তথ্য ও ভিডিও আমি দেখাচ্ছি, যেখানে মানুষরা অনেক অনেক ভিডিও বানিয়েছে এবং সেখানে কমপ্লেন করছে যে ওদের নাম একদম ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গেছে। गया नाम। आपका भी वोट कटा है? हाँ हमारो कट गया, आपका भी? सबके हमने के कट गया। ये छोटा बरहमपुरी इलाका है जहां पर बहुत सारे जो ये वोटर हैं हाथों में वोटर आईडी लिए हुए खड़े हैं और इनका ये कहना है
कि इनका नाम एसआईआर में नहीं आया था, तो आज वोट भी इनको डालने नहीं दिया जा रहा है। कट गया मेरा नाम। नाम कटा गया। मेरा पत्नी का जो हमेशा हम लोग देते हैं, विकलांग हम लोग हैं, लेकिन कट गया है, तो अब बताइए अब हम लोग क्या करें। दलित समाज से आप लोग हैं, नाम आपका भी कट गया है। आधा से ज्यादा लोग नाम कटा हुआ। সব জায়গার মানুষ কমপ্লেন করছে যে ওনারা ভোট দিতে গিয়েছে, কিন্তু ভোট দিতে গিয়ে দেখছে ওনাদের নাম ভোটার লিস্টে নেই। আবার এখানে এমনও কিছু জিনিস উঠে এসছে যেখানে ওনারা ভোট দিতে গেছে পোলিং বুথে, এবং পোলিং বুথে ওনাদেরকে বলা হয়েছে যে আপনাদের ভোট তো দেওয়া হয়ে গেছে। দেখুন ভিডিওগুলো। वोट देने पहुंचे तो उन्हें कहा गया कि आपका नाम ही वोटर लिस्ट में नहीं है। क्या तो आपका क्या वोटर लिस्ट से नाम कट गया? हाँ कट गया। अरे गए हैं वोट गिराने के लिए। हाँ बोलता है गिर गया। आपका हाथ दिखाइए तो स्याही लगा हुआ है। क्या ही लगा है? गिरा वही नहीं दिया है तो वोट गिराने नहीं दिया, बोला ये आपका वोट गिर गया। तो हम बोले कैसे वोट गिर गया भाई? हाँ हम तो वोट गिराबे नहीं किए हैं। और फार्म भरने के बाद भी जब वोट देने आए हैं, इनका तो नाम और इनका हस्बैंड का नाम दोनों मैच कर रहा है। बूथ नंबर 47 पे था, जब बूथ नंबर 47 पे जाते हैं तो पता चलता है कि उसमें चेहरा किसी और का है, सब नाम और हस्बैंड का नाम इन्हीं का है। और वोट पड़ा हुआ है, हमारा पहले से पड़ा हुआ है। এখানে হয়তো আপনারা কেউ বলতে পারেন যে তোর কাছে যখন এত তথ্য প্রমাণ আছে তাহলে তুই এগুলো নিয়ে কোর্টে যাচ্ছিস না কেন? এই ভোট চুরির ব্যাপারগুলো, এই ইলেকশন ফ্রডের ব্যাপারগুলোকে নিয়ে ইলেকশন কমিশনের উপরে কোর্ট করে দিচ্ছিস না কেন? আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন। তাহলে শুনুন, যদি এটা করা হতো তাহলে হয়তো আমার আগেই অপোজিশন লিডাররা অনেক আগেই এনাদের উপরে কেস করে দিত। তার কারণ হচ্ছে মোদী সরকার এই কেস করার নিয়মটাকেও পাল্টে দিয়েছে। ইলেকশন কমিশনকে লিগ্যাল অ্যাকশন থেকে বাঁচাবার জন্য 2023-এ অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছে। এখানে একটা নতুন সেকশন যোগ করে দেওয়া হয়েছে যে অফিসিয়াল ডিউটির সময় কোনো কাজের জন্য ইলেকশন কমিশনের উপরে কোনো দিন কখনো জীবনে কেস করা হবে না। তাহলে আপনারাই বলুন কোর্টে গিয়ে কি লাভ? কিন্তু এসব বাদেও অ্যাসোসিয়েশন ফর ডকুমেন্টারি রিফর্ম এর মতো অনেকগুলো সিভিল ল্যাবরেটরি গ্রুপ সম্মিলিতভাবে এসআইআর এর বিরুদ্ধে কোর্টে চ্যালেঞ্জ করেছিল। এই চ্যালেঞ্জটা এসআইআর আসার আগেই করা হয়। তারপর ইলেকশন কমিশন এখানে কি বলেছে শুনুন, যে এখনো তো এসআইআর শুরু হয়নি, এই এসআইআর কে নিয়ে মানুষের মনের মধ্যে যে ভয়গুলো আছে স্কুলেটিভ বলে বাহানা দেয়। কিন্তু কিছু মাস পরে যখন 65 লক্ষ লোকের নাম বাদ দেয় এবং সেখানে গন্ডগোল দেখতে পাওয়া যায়, তখন ইলেকশন কমিশন বলে যে আরে এগুলো তো একটু ছোট মোটো ভুল, একটু আধটু ভুল হয়ে যায়, আমরা এগুলোকে ঠিক করে নেব। এরপর সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে আদেশ দেয় যে যেই লোকের নামগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করো। এরপর কোর্ট এটাও বলে যে পলিটিক্যাল পার্টি আর প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্স এরা সবাই মিলে যাদের নামগুলো বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অ্যাসিস্ট করবে। এছাড়া আর কোনো অ্যাকশন নেয়নি কোর্ট। এছাড়া কোর্ট এটাও বলে যে এতে কোনো সন্দেহ নেই ইলেকশন কমিশন তার ডিউটি ঠিকঠাক ভাবে করবে। ঠিক এরকম ভাবেই কোর্টের মধ্যে হিয়ারিং চলছিল। বিহারে ফেজ 1 ইলেকশন হয়ে যায়, তখনও কোর্টে হিয়ারিং চলছে। বিহারে ফেজ ইলেকশন 2 হয়ে গেল, তখনও কোর্টে হিয়ারিং চলছে। আমাদের দেশের সব থেকে আনফেয়ার ইলেকশনের রেজাল্টও চলে এসেছে, কিন্তু এখনো কোর্টের মধ্যে হিয়ারিং চলছে। তাহলে আপনারাই বলুন কোন জিনিসটাকে নিয়ে কোর্টে যাবেন? আর এখন মিডিয়াতে এই সব তথ্যগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। এখন শুধু মিডিয়াতে এই কথাটা হচ্ছে যে কি কারণ ছিল যে এনডিএ সরকার এই ইলেকশনটা জিতলো। বাহানা দিচ্ছে দেখুন। कोई मीडिया वाला ये नहीं पूछ रहा है कि ये पहली बार ऐसा हुआ है कि आप लोग इतना 70 करोड़ 80 करोड़ रुपए देकर वोट खरीद रहे हैं और आप लोग उसको जस्टिफाई कर। খবরের কাগজে বলছে যে অপোজিশনের লোকরা নাকি খুব অলস এবং বিজেপির যে মেশিনারি গুলো ছিল সেগুলো নাকি খুব স্ট্রং, খুব দামি দামি মেশিন। এখানে মজার কথা হচ্ছে যে যখন ইলেকশন চলছিল তখন গ্রাউন্ডে গিয়ে যারা রিপোর্টিং করছিল এবং ওপিনিয়ন পোল নিচ্ছিল, তখন যেটা বোঝা যাচ্ছিল যে দুজনের মধ্যেই একদম টক্করে ভোট চলছে। কিন্তু যখন ভোটের রেজাল্ট আউট হলো তখন দেখা গেল একদম ওয়ান সাইড। তখন কারো কাছে কোনো কথা ছিল না যে এটাকে কিভাবে মেনে নেওয়া যায়। তো সবাই এক এক করে বাহানা দিতে লাগলো। कि किस तरह से ग्राउंड पर बीजेपी के लोग मेहनत कर रहे थे। हम कह रहे हैं कि जो एक्सेस वोट पड़ा है उसका अधिकतम भाग बीजेपी को। আমি কখনোই বলবো না যে বিহারের এই ইলেকশনটা অপোজিশন পার্টিকে জেতা দরকার ছিল, এরকম নয়। কিন্তু যখন এখানে এত রকম ধরনের ফ্রড হয়েছে, এত রকম করে দুর্নীতি করা হয়েছে, এত রকম ভাবে ম্যানিপুলেশন করা হয়েছে ভোটারদেরকে, তাহলে এখানে একটা কথা বলা অসম্ভব যে যদি এখানে আইন মেনে বা ইলেকশনের রুলস হিসাবে যদি ইলেকশনটা হতো তাহলে এর রেজাল্টটা কি হতো সেটা বলা কিন্তু অসম্ভব। কিন্তু এখানে অপোজিশন লিডার একটা কথা 3 মাস আগে থেকেই জানতো
महीने पहले और 10 अक्टूबर को फिर दोबारा मैंने इस बात को कहा था कि ये चुनाव हाईजैक हो चुका है। अब इस चुनाव का कोई मतलब नहीं है। 80 लाख वोट जिस राज्य में काट दिए जाएंगे, जिस राज्य में 5 लाख वोट डुप्लीकेट बनेंगे, जिसमें 1 लाख वोट अता पता नहीं किसका है, उस राज्य के चुनाव परिणाम क्या होंगे? आप सहजता से इस बात को समझ सकते हैं? এখানে যখন এরা জানতো যে এখানে ইলেকশন আইন কানুন মেনে হবে না, আমার হিসাবে একটাই রাস্তা ছিল ইলেকশনটাকে বয়কট করে দেওয়া। ইলেকশন কমিশন আমাদের কথা শুনবে না, কোর্টের মধ্যে কেস আটকে আছে, তাহলে এখানে একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে গান্ধীজির রাস্তা। ডুপ্লিকেট ভোটার বিহারে এই ইলেকশনে কোটি কোটি ডুপ্লিকেট ভোটারের উদাহরণ উঠে এসেছে। যেই ভোটাররা আগেই অন্য রাজ্যে ভোট করে দিয়েছে তারাও এসে আবার বিহারে ভোট দিয়েছে। দেখুন এই ছবিটা, বিজেপির কার্যকর্তা নাগেন্দ্র কুমার দিল্লিতে ভোট দিয়েছে, আবার বিহারে এসে ভোট দিচ্ছে। অজিত ঝা নামের এই ভোটার হরিয়ানাতে ভোট দিয়েছে, দিল্লিতে ভোট দিয়েছে, আবার বিহারে এসে ভোট দিচ্ছে। মোটামুটি 7-8টা লোক তো অল্ট নিউজের জুবের মোহাম্মদ বলে একজনই খুঁজে দেখিয়ে দিয়েছে, যেটা তার টুইটার পেজে পোস্ট করা আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। কারণ এরা ছিল সেই লোক যারা নিজেরাই নিজেদের ছবি তুলে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, আর বলছে যে দেখো আমরা এই জায়গায় ভোট দিয়ে এসেছি, এখানে ভোট দিয়ে এসেছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি, আবার বিহারেও ভোট দিচ্ছি। এরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এই যে এই লোকটাকে দেখছো, এই লোকটার 3টে ভোটার কার্ড এবং 3টে ইউপিএসসি নাম্বার, যেটা নির্বাচন কমিশনের রুলস হিসাবে হতেই পারে না। একই ব্যক্তির 3টে ভোটার কার্ড, 3টে ইউপিএসসি, আলাদা আলাদা নাম্বার। একটু চিন্তা করে দেখুন যে এত কিছু তথ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, পাবলিক প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছি, যারা নাকি নিজেরাই পোস্ট করছে যে আমার এই জিনিসগুলো আছে, এটা নিজেরাই পোস্ট করেছে সবকিছু। তাহলে একটু চিন্তা করে দেখুন যে যারা কোনো রকম তথ্য প্রমাণ পোস্ট করেনি বিজেপির কার্যকর্তারা, এরা কত জায়গায় ঘুরে ঘুরে এরকম ভোট দিয়ে বেড়াচ্ছে। ইলেকশন কমিশন এসব জিনিসগুলো দেখেও একদম চুপচাপ বসে আছে, কোনো অ্যাকশন নেয়নি এদের বিরুদ্ধে। তারপর তো এরা বিহারের ডুপ্লিকেট ভোটারদেরকে হাঁটিয়ে দেওয়ার জন্য এরা এদের নিজেদের স্পেশাল ইন্টিগ্রেটিভ রিভিশন এসআর চালু করেছিল। এত কিছু করার পরও ডুপ্লিকেট ভোটাররা কি করে থেকে গেল? যখন এসআর চালু করা হয়েছিল তখন তারপরও কেন থাকবে এরা? দ্য রিপোর্টার কালেকটিভ বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে 2জন রিপোর্টার জার্নালিস্ট মিলে একটা রিপোর্ট তৈরি করেছিল বা একটা পুরো সিরিজ তৈরি করেছে, যারা এসআর কে অনেকদিন ধরে খুব ঘাঁটাঘাঁটি করে বলেছে যে ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়েছে বিহারের, সেখানে বিহারের ডুপ্লিকেট ভোটার ছিল 14.35 লাখ, যাদের মধ্যে 3,42,000 ভোটার এমন ছিল যাদের 2টো করে ভোটার কার্ড আছে। 2টো করে ভোটার কার্ডে তাদের বয়স, নাম, কিছু সমস্ত তথ্য একদম সেম টু সেম। এরকম ধরনের আরো হাজার হাজার ভোটার আছে যাদের 3টে করে ভোটার কার্ড আছে। দ্য রিপোর্টার কালেকটিভের ইনভেস্টিগেশন লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে ভেরিফাই করতে পারেন। এখানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ডুপ্লিকেট ভোটারগুলোকে হাঁটাবার জন্য ইলেকশন কমিশন একটা সিম্পল সফটওয়্যার ব্যবহার করতে পারতো, যেটা ওরা এর আগের বছরগুলোতে করে এসেছে। কিন্তু এখন এরা এদের নিজেদের গাইডলাইন, নিজেদের প্র্যাকটিসের বিরুদ্ধে গিয়ে সফটওয়্যার ব্যবহার করেনি। তাহলে এখানে একটা প্রশ্ন আসে সিধা ইলেকশন কমিশনের উপর, যে ইলেকশন কমিশন সফটওয়্যার ব্যবহার কেন করেনি? তাহলে কি ইলেকশন কমিশন চাইতো যে এই ডুপ্লিকেট ভোটারগুলো ফাইনাল ভোটার লিস্টে থাকুক? এই জিনিসটাকে নিয়ে রিপোর্টার কালেকটিভের জার্নালিস্ট যখন বিহারের চিফ ইলেকট্রাল অফিসারকে প্রশ্ন করেছিল, তখন ওই অফিসার ওই জার্নালিস্টকে দ্য মডেল কোড অফ কন্ট্যাক্টের নামে হুমকি দেওয়ার চেষ্টা করে। এটা হয়ে গেল একটা তথ্য, একটা প্রমাণ। এরপরে ভোট ম্যানিপুলেশন, হেরাফেরি কিভাবে করেছে দেখুন। 10,000 টাকার ফান্ডা, 10,000 টাকার ফান্ডা আপনারা অনেকে শুনেছেন। 10,000 টাকার কাহিনী হচ্ছে, বিহারে যখন প্রথম ফেজের ভোট চলছিল তার ঠিক 6 দিন আগেই 31শে অক্টোবর, আর সেকেন্ড ফেজের ভোটের ঠিক 4 দিন আগে 7ই নভেম্বর বিহারে মেয়েদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ট্রান্সফার করা হয়। আমার হিসাবে বা অন্য আরো মানুষদের হিসাবে এটা একটা লিগেলাইজ ব্রাইবেরি ছিল। এতে ভোটাররা অনেক প্রভাবিত হয়েছে। এতে বলা হয়েছে যে কোনো ছোট ব্যবসা শুরু করার জন্য বিহারের প্রত্যেক মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। এটা একটা যোজনা বা একটা স্কিম বলে রিলিজ করা হয়, যেখানে বিহারের 1,25,00,000 মেয়েদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এরপরে আরো 6 মাস পরে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে এই মহিলাদেরকে কথা দেওয়া হয়েছে। দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান টুডে নিউজে, এই যোজনার লাভ নিতে গিয়ে বিহারের মেয়েদেরকে সেলফ হেল্প নামের একটা গ্রুপের সাথে যুক্ত হতে হয়েছে। এই গ্রুপের সাথে যুক্ত হওয়া মেয়েদেরকে জীবিকা দিদি বলে ডাকা হতো। মোটামুটি উপরে উপরে দেখতে গেলে এটা একটা ওয়েলফেয়ার স্কিম। যদি এটা একটা শুধু স্কিম হিসাবে দেখা যায় তাহলে এটার বিরোধিতা করা উচিত নয়। আমি এটার বিরোধিতা করি না, একদমই নয়। ছোট ছোট ব্যবসা শুরু করার জন্য এরকম টাকা পাওয়া
মানুষদের পক্ষে অনেক উপকারিত হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে জিনিসটা টাইমিং, যেভাবে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে মানুষের সামনে। এই স্কিমটা ঠিক ভোটের আগে সেপ্টেম্বরের 26 তারিখে নিয়ে আসা হয়েছে। ভোট চালু থাকাকালীনও মহিলাদেরকে পয়সা দেওয়া হয়েছে, যাতে 10,000 টাকা করে দিয়ে এদের ভোটগুলোকে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে এই ভোট ইনফ্লুয়েন্স কি করে হয়, এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার। তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার পর তারা যাকে মন তাকে ভোট দিতে পারে। এই ভিডিওটা দেখুন, তাহলে একটু বুঝতে পারবেন। वोट दिया नीतीश कुमार को। কিন্তু এখানে এই মহিলাদেরকে একটা কথা দেওয়া হয়েছে বিজেপির কার্যকর্তা দ্বারা, যে এখানে যদি তোমরা পরে আরো 2 লক্ষ টাকা করে পেতে চাও তাহলে আমাদেরকে ভোট দাও। তাহলে এখানে সিধা প্রশ্ন উঠে ইলেকশন কমিশনের উপরে। দ্য মডেল কোড অফ কন্ডাক্টে ক্লিয়ার ভাবে লেখা আছে যে ইলেকশনের সময় কোনো সরকার কোনো সাধারণ মানুষকে কোনো রকম টাকা পয়সা দিতে পারে না, খাস করে তখন যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায়, মানে ইলেকশনের দিন তারিখ একদম ফিক্স হয়ে যায়, তারপরে কোনো রকম টাকা পয়সা দেওয়া যেতে পারে না। বিহারে অক্টোবর মাসের 6 তারিখে কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, কিন্তু তারপরেও 17 অক্টোবর এবং 28 অক্টোবর এবং 31 অক্টোবর আরো 7 নভেম্বর পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখুন, বিহার আমাদের দেশের সব থেকে গরিব রাজ্য, আর ভোটের কিছুদিন আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর তাদেরকে বলা হচ্ছে যদি আমাদেরকে ভোট দাও তাহলে পরে আরো 2 লক্ষ টাকা করে তোমাদেরকে দেওয়া হবে। এখানে মজার কথা হচ্ছে যে এর আগে আমাদের দেশে যে কোনো গভর্নমেন্ট এরকম করার চেষ্টা করেছে, তখন ইলেকশন কমিশন এসব কিছুর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে। তখন ইলেকশন কমিশন কোনো রকম পরিস্থিতিতেই এরকম হতে দেয়নি। এটা দেখুন, মার্চ মাসে 2023-এ ললিতা সরকারকে ইলেকশন কমিশন চাষিদেরকে টাকা দেওয়া থেকে আটকে দিয়েছিল। এমনকি এই স্কিমটা কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার 1 বছর আগে থেকে চলছিল, তাও আটকে দিয়েছিল। ঠিক একই রকম ভাবে মার্চে 2011-য় তামিলনাড়ুতে ডিএম সরকারকে ইলেকশন কমিশন বাধা দিয়েছিল মানুষকে ফ্রি কালার টিভি দিচ্ছিল বলে, এবং এদেরকে বলা হয় যে সামনে ইলেকশন আসছে, এরকম ফ্রি জিনিস কোনোভাবেই মানুষকে দেওয়া যাবে না। এখন এই স্কিমটা চলছিল 2006 থেকে, কিন্তু তারপরেও ইলেকশন কমিশন বাধা দেয়। এমনকি কিছুদিন আগেই মার্চ 2024-এ অন্ধ্রপ্রদেশ সরকারকে ইলেকশন কমিশন 6টা স্কিমের সাথে মানুষকে 14,000 কোটি টাকা দেওয়া থেকে আটকে দেয়। নভেম্বর 2023-এ তেলেঙ্গানাতে বিহার সরকার প্রত্যেক চাষিকে প্রত্যেক 1 একর হিসাবে প্রত্যেকজনকে 5,000 টাকা করে দেব বলেছিল, কিন্তু সেখানেও ইলেকশন কমিশন তাদেরকে আটকে দেয়। এমনকি ফাইন্যান্স মিনিস্টার হরিশ রাও বলেছিলেন যে ভোটের একদিন আগে চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এগুলো সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে এগুলো এক ধরনের ঘুষ দেওয়া হচ্ছে মানুষকে। তার কারণ হচ্ছে 5 বছর যে কোনো সরকার থাকে, 5 বছরের মধ্যে যখন খুশি এরা ওয়েলফেয়ার স্কিম করতে পারে, কিন্তু ঠিক ভোটের আগেই কেন? ঠিক এই কারণেই, যাতে মানুষ প্রভাবিত হয়, সেই কারণেই ইলেকশন কমিশন এগুলো কোনো হালতেই এর আগে হতে দেয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে বিহারের ইলেকশনে যে ইলেকশন কমিশন এনডিএ সরকারকে একদম খুল্লা ছাড় দিয়ে দিয়েছে। মানে শুধু ভোট চলাকালীন এদেরকে টাকা দিতে দিয়েছে। 1,80,000 যে জীবিকা দিদিগুলো 10,000 টাকা করে পেয়েছিল, তাদেরকেও ইলেকশন ডিউটিতে লাগিয়ে দেওয়া হয়েছে। মানে ভোট চলাকালীনও এদেরকে টাকা দিতে দিয়েছে, আর 1,80,000 জীবিকা দিদিকে ইলেকশন ডিউটিতেও লাগিয়ে দিয়েছে। আর তাদেরকে বলা হয়েছে যে যাও গিয়ে তোমরা সবাইকে বলো যে আমরা এরকম 10,000 টাকা করে পেয়েছি, পরে 2 লাখ টাকা করে পাবো, তোমরাও যদি পেতে চাও তাহলে বিজেপিকে গিয়ে ভোট দাও। 10,000 10,000 10,000 10,000 रुपया मिला है, मोदी दीदी है, और हम लोग आपको हम चार देते हैं खाने के लिए। शपथ लेते हैं कि मोदी सरकार को जिताएंगे, मोदी सरकार को जिताएंगे, जिंदाबाद 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 जिंदाबाद, मोदी सरकार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমার হিসাবে, আমাদের দেশের আইন হিসাবে বা বাকি আরো মানুষের হিসাবে শুধু এই একটা কারণেই পুরো ইলেকশনটাকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট। স্পেশাল ভোটার ট্রেন চালানো হয়েছিল। বিজেপি হরিয়ানা থেকে হাজার হাজার মানুষকে বিহারে পাঠিয়েছিল, যাতে ওরা বিহারে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে। সুপ্রিম কোর্টের একটা উকিল কপিল সাবাল প্রেস কনফারেন্স করে বলেছেন 3 নভেম্বরে কমসে কম 4টে স্পেশাল ট্রেন চালানো হয়েছে, যাতে ভোটারদেরকে হরিয়ানা থেকে বিহারে নিয়ে যাওয়া যায়। पब्लिकली बताएं क्या ये स्पेशल ट्रेन चली, और जो मैंने कहा है 10 बजे 11 बजे 3 तारीख को
फिर 3 बजे 4 बजे अगर तो কপিল ये সাবাল আরো প্রশ্ন তুলে যে এরা কি সবাই জেনুইন ভোটার ছিল নাকি কোনো প্ল্যান পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনাটাকে কাজে লাগাবার জন্য এদেরকে নিয়ে যাওয়া 4 হচ্ছে। बजे अगर तो ये जेन्युइन वोटर हैं तो उनके लिए तो स्पेशल ट्रेन की जरूरत नहीं है। এবিপি নিউজের এই ভিডিওটা দেখুন, যেখানে সাধারণ মানুষই বলছে যে সমস্ত খরচা বিজেপি দিচ্ছে। पैसा किसने दिया टिकट का? मोदी सरकार ने दिया, तुम्हारे से कोई पैसे नहीं कोई पैसा नहीं लिया। पोस्ट किसने दिया खर्चा वर्चा? मोदी सरकार दिया है। मोदी सरकार ने। हाँ। हमारे कोई पैसे नहीं। नहीं ये ट्रेन का खर्चा कौन कर रहा है? कोई बीजेपी कर रही है, फ्री में भेज रही है। हाँ जी। तो यहाँ से जाने का खर्चा वही दे रहा वो दे रहा है, अपने आप दे रही है। बीजेपी। এমনকি বিজেপির নেতারা নিজেরাই ভিডিও বানিয়ে বলছে, মিডিয়ার সামনে বলছে যে আমরাই সমস্ত খরচা করছি। खर्चा कौन कर रहे हैं टिकटों का? खर्चा जो है इसका देखिए भारतीय जनता पार्टी कर रही है, टिकट भाजपा अरेंज करा के दे रही है। बिल्कुल निःशुल्क दे रहे हैं इनको। বিজেপি তাদেরকে তাদের নিজের টাকা থেকে খরচা করে খাবার দাবার সবকিছু দিয়ে তাদেরকে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে যাতে ওরা ভোট দিতে পারে। আপনারা হয়তো ভাববেন যে এতে ভুল কি আছে, যে তাদেরকে ভোট দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু দেশের নিয়ম কানুন বলে একটা জিনিস আছে, ইলেকশন কমিশনের কিছু রুলস আছে, সেটা দেখুন আপনারা। ডাইরেক্ট প্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, যেটা ইন্ডিয়ার ইলেকশন কমিশনের নিয়ম বা রুলস একটা, এখানে সাফ সাফ শব্দে লেখা আছে যে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো মানুষকে কোনো যানবাহন ভাড়া করে কোনো জায়গায় ভোট দিতে যাওয়ার জন্য পাঠাতে পারে না। আর তারপরেও যদি তারা এই কাজটা করে তাহলে সেটা বেআইনি দুর্নীতিযোগ্য কার্য হিসাবে ধরা যাবে। মানে যদি একটা গ্রামের মধ্যেও আরেকটা পাড়া থেকে আরেকটা পাড়ার মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে সেটাও দুর্নীতিযোগ্য কার্য বলে ধরা হবে। ইলেকশন কমিশনের রুলসে সাফ সাফ ভাবে লেখা আছে। আর এখানে তো হরিয়ানা থেকে এদেরকে বিহার পর্যন্ত স্পেশাল ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন এখানে কোনো অ্যাকশন নেয়নি এদের বিরুদ্ধে। ওই ট্রেনগুলোকে ওখানেই আটকানো দরকার ছিল ইলেকশন কমিশনকে, কিন্তু না, ইলেকশন কমিশন এটা করেনি। এখানে অপোজিশন লিডার রাহুল গান্ধী কি বলছে দেখুন, যে বিজেপির লোকরা নাকি খুলেরাম অন্য অন্য রাজ্যে ঘুরে ঘুরে ভোট দেয় এবং সেই ভোট চুরির তথ্য প্রমাণগুলোকে নষ্ট করে দেয়। ঠিক একই রকম ভাবে আম আদমি পার্টির সৌরভ ভারদ্বাজ কি বলেছে দেখুন, যে বিজেপি নাকি বিহারে এসআইআর এর সময় তাদের নিজেদের ভোটার গুলোকে চিহ্নিত করে রেখেছিল যাতে তাদের নাম কোনো রকম ভাবে এসআইআর থেকে বাদ না যায়, আর তারপরে তাদেরকে বিহারে ভোট দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখানে এখনো এত প্রমাণ আছে যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলোকে পাবলিক প্ল্যাটফর্ম থেকে কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। এখানে আরেকটা প্রমাণ আছে সিসিটিভি রুলস বা সিসিটিভি নিয়ম। সিসিটিভি নিয়ম পাল্টে ফেলা এবং যেখানে যেখানে গন্ডগোল হয়েছে সেই সব ফুটেজ গুলোকে মুছে ফেলা। সিসিটিভি ভিডিও এমন একটা জিনিস যেটা বহুত গুরুত্বপূর্ণ, যেখানে দেখা যায় যে কোনো একটা মানুষ কত জায়গায় ভোট দিচ্ছে, এক জায়গাতে দিচ্ছে না দু জায়গাতে দিচ্ছে, কার নামে ভোট দিচ্ছে এবং কোন কোন জায়গাতে গিয়ে ভোট করছে, কোনো গন্ডগোল হচ্ছে কিনা সেটা দেখা যাবে। কিন্তু এই ইলেকশন কমিশন একদম সিধা সিধা ইলেকশনের এই সিসিটিভি ভিডিওগুলোকে লুকিয়ে ফেলছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন তো সিসিটিভির নিয়মটাকেই পুরো পাল্টে ফেলেছে। সিসিটিভি দ্য কন্ট্যাক্ট অফ ইলেকশনের প্রথমে নিয়ম ছিল যে কেউ একটা ফিজ ভরে ইলেকশন পেপার চাইতে পারে আর ইলেকশন কমিশনকে সেই পেপারটাকে দিতে হবে। এই নিয়ম অনুসারে ডিসেম্বর 2024 পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টে ইলেকশন কমিশনকে অ্যাডভোকেট মোহাম্মদ প্রচুরকে হরিয়ানাতে যে ভোট হয়েছিল সেই ভোটের সিসিটিভি ফুটেজ দেওয়ার আদেশ দিয়েছিল কোর্ট থেকে। হাইকোর্ট এটা বলেছিল যে ইলেকশন কমিশনের পেপারে সিসিটিভি ফুটেজও একটা প্রমাণ, এই জন্য কেউ যদি এটাকে চায় তাহলে তাকে দিতে হবে। কিন্তু এই আদেশের কিছুদিন পরই মোদী সরকার ইলেকশন কমিশনের রায় অনুসারে ইলেকশন রুল 1961 অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে। সরকার সেকশন 932-এ স্পেসিফাই করে দিয়েছে যে কোন কোন ইলেকশন পেপার চাইতে পারে, আর এর মধ্যে সিসিটিভি ফুটেজের ব্যাপারটা পেপারের মধ্যে যুক্তই করেনি, আর এখন বলে দিচ্ছে যে সিসিটিভি ফুটেজ চাওয়া যাবে না। এমনকি এখন এটা পর্যন্ত বলে দিচ্ছে যে কোনো কোর্ট ইলেকশন কমিশনকে এরকম কোনো আদেশ দিতে পারে না। কথা এখানে শেষ নয়। জুন 2025-এ আর একটা নিয়ম তৈরি করে দিল, যে কোনো ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পর 45 দিনের মধ্যে যদি কোর্টে সেই রেজাল্টকে চ্যালেঞ্জ না করা হয় তাহলে সিসিটিভি ফুটেজ আমরা ডিলিট করে দেবো। এখানে মানে হচ্ছে যে এক তো সিসিটিভি ফুটেজ দেবে না, আবার 45 দিন পর সিসিটিভি ফুটেজ গুলোকে ডিলিট করে দেওয়া হবে। এই সব কিছুর পেছনে এমন এমন কারণ বলেছে যেগুলো একদম বেকার বকবাস। আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমারের ভাষণগুলো,
যে আমাদের माता बहनों बेटी इनका वीडियो हम कैसे दे दें। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? তারপর নিশ্চয়ই খান স্যারের সেই ভিডিওটাও দেখেছেন। पोलिंग बूथ का फुटेज है कि ओया होटल का फुटेज दे रहा है। আরে ভাই, পোলিং বুথেরই তো ফুটেজ, ওরা তো ওখানে ভোটই দিচ্ছে, অন্য কিছু তো করেনি। এমনকি এর আগে যে চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, ওনার বক্তব্য হচ্ছে যে কোনো এক ব্যক্তি যদি প্রত্যেকদিন 8 ঘন্টা করে এই সিসিটিভি ফুটেজ গুলো দেখে তাহলে তাকে 3600 বছর ধরে দেখতে হবে, তবে সে দেখতে পারবে। अगर 8 घंटे भी रोज देखेगा तो 3600 साल लगेंगे उसको देखने में। 3600 years he will take to see. Why does he want it? আমার হিসাবে এত চিন্তা করার দরকার নাই এদেরকে, এরা সিসিটিভি ফুটেজ দিয়ে দেখ, যে চাইছে তাকে সে 100-200 লোকের টিম বানিয়েও তো দেখতে পারে। এদের ব্যবহার, এদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন সিধা সিধা এই প্রমাণগুলোকে সব একদম গোপন করতে চাইছে, কাউকে দেবে না। এমনকি এখানে কোর্ট পর্যন্ত আদেশ দিয়েছে সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন গিয়ে সিসিটিভি ফুটেজ দেওয়ার নিয়মটাকেই পাল্টে দিয়েছে, পুরো আইনটাকে পাল্টে দিয়ে চলে এসছে মোদী সরকারকে নিয়ে গিয়ে। এখন আমাদের দেশে যেই সময়টা আসতে চলেছে সেখানে কিছুই আগে থেকে বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেক ইলেকশনের পর ম্যানিপুলেশন করার নিয়মগুলো আগের থেকে উন্নতি হয়ে যাচ্ছে, এত গোপন ভাবে করা হচ্ছে বা একদম খোল্লাও হচ্ছে, যেখানে সাধারণ মানুষের কিছু করার ক্ষমতা নাই। আর এখানে ইলেকশন কমিশনের পক্ষপাত একদম সাফ দেখা যাচ্ছে। যখন অপোজিশন পার্টির লিডারদের হাতে ইলেকশনের ক্ষমতা চলে আসবে তখন তো তারা মানুষকে ম্যানিপুলেশন করবেই। এবার ইলেকশন কমিশন এরকম কতদিন চলতে দিবে এটা দেখা। এখানে আর একটা তথ্য দেখুন, এটা ইলেকশন কমিশনের একতরফা বিচার বলা যেতে পারে, বা একজনের হয়ে তরফদারি করা। কেমন ভাবে ইলেকশন কমিশন বিজেপি কে সাপোর্ট করছে দেখুন, এর একটা পুরো ডিজাইন বা প্যাটার্ন সামনে এসেছে। ভোটের তারিখ পর্যন্ত এমন ভাবে সেট করা হয় যাতে সরাসরি বিজেপির ফায়দা হয়। 2021-এ আমাদের পশ্চিমবাংলাতে যে ভোটটা হয়েছিল 8 ভাগে ভোট হয়েছিল। এমন জেলা আছে যেখানে একদিনে নয় 2-3 দিন ধরে ভোট চলেছে। এখানে এমনটা এই জন্য করা হয়েছিল যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ অন্য রাজ্যের কাজগুলো সেরে এসে পশ্চিমবাংলাতে ধ্যান দিতে পারে। ঠিক এরকম ভাবেই বিজেপির লিডাররা কোড অফ কন্ডাক্টের ওয়ালেট করে বিরোধিতা করছে। এরপরও ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। যেমন 2024-এ লোকসভা ইলেকশনের উদাহরণ দেখুন, ধর্মের নামে ভোট চাইছে এবং অ্যান্টি মুসলিম ভাষণ দিচ্ছে। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। এগুলো এই কারণেই হচ্ছে যে ইলেকশন কমিশনকে বাছাই করার সময় বিজেপি বাছাই করেছে। ইলেকশন কমিশন অ্যামেন্ডমেন্টকে ফেয়ার করার জন্য 2023-এ সুপ্রিম কোর্টে একটা কমিটি তৈরি করা হয়েছিল। এই কমিটিতে যারা ছিল প্রধানমন্ত্রী, অপোজিশন পার্টির লিডার এবং আমাদের ভারতবর্ষের চিফ জাস্টিস, এরা এতদিন ধরে সম্মিলিতভাবে ইলেকশন কমিশনকে বাছাই করত। কিন্তু কিছু মাস পরে 2023-এর ডিসেম্বরে মোদী সরকার একটা নতুন বিল নিয়ে আসলো যেখানে ভারতের চিফ জাস্টিসকে বের করে দেওয়া হয় এবং ওনার জায়গাতে বিজেপির একটা ইউনিয়ন লিডারকে বসিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে সরকার নিজের মতন করে ইলেকশন অফিসার বাছাই করছে। আর আপনারা হয়তো ভাববেন এটা তো আগেও হচ্ছিল। এখানে পার্থক্য হচ্ছে একটা, আগে এরকম ধরনের হালত ছিল না, এত খারাপ কিছু হয়নি সিস্টেমকে নিয়ে, সিস্টেম ম্যানিপুলেশন করা হয়নি। কিছু আশ্চর্যের ব্যাপার দেখুন, ইলেকশন কমিশনার গণেশ কুমার 24শে জুন 2025-এ এসআইআর ডিক্লেয়ার করেছিল বিহারে। ঠিক তার একদিন পরেই 25শে জুন 2025 ইলেকশন কমিশনার গণেশ কুমারের জামাই মনীষ বনসালকে সাহারানপুরের ডিএম অ্যাপয়েন্ট করে দেওয়া হয়। আবার ঠিক তার 1 মাস পর 30শে জুলাই 2025 গণেশ কুমারের মেয়েকে মেধা রূপম নয়ডার ডিএম বানিয়ে দেওয়া হয়। এই পোস্টটা ছিল উত্তরপ্রদেশের সব থেকে ডিমান্ডে থাকা পোস্ট। মেধা নয়ডার ডিএম পর্যন্ত হয়ে যায়। এবারে আপনারাই বলুন, এটা পুরোটা কি কাকতালীয় ভাবে ছিল নাকি এর মধ্যে কোনো লিঙ্ক আছে? এদিকে গণেশ কুমার এসআইআর এর ঘোষণা করলো আর ওদিকে গণেশ কুমারের পরিবাররা এত ভালো পোস্ট পেয়ে যাচ্ছে। আমার কাছে প্রমাণ ছিল, আমি আপনাদেরকে দেখালাম। এবারে আপনারা ভাবুন যে এটা কি পুরোটাই কাকতালীয় ছিল? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান ফ্যাক্ট, তাহলে নিচে কমেন্টে লিখুন। আজকের মতো বাই।